ওয়াহিলের সেই লন্ডনে যাওয়ার ঘোষণার পর শেখ বাড়িতে যেন শোকের ছায়া আর আতঙ্কের ঝড় একসাথে নেমে এসেছে। মায়ার মা নিজের ঘরে গিয়ে জায়নামাজে বসে কাঁদছে। আদিব আর মেজো চাচা ড্রয়িং রুমে বসে ফিসফিস করে ওয়াহিলের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করছে। এদিকে মায়া নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছে। তার মাথায় কাজ করছে না লন্ডন, ওই অচেনা দেশে ওয়াহিলের সাথে সে কী করবে। ওয়াহিল তো তাকে মানুষ হিসেবে গণ্য করে না, শুধু শাসন করে। টেনশনে মায়ার হাত পা কাঁপছে, বুকটা ফেটে যাচ্ছে। মায়া ধীরে পায়ে তার ঘরে ছোট ড্রয়ারটা খুলল। সেখানে লুকিয়ে রাখা একটা কৌটা কাঁচা মরিচ। মায়া যখন খুব বেশি কষ্ট হয় তখন ভেতরটা কান্নার ভেতরে যেতে চায়। তখন সে নিজেকেই শাস্তি দেয়। সে মনে করে শরীরে জ্বালার ভেতরে মনে জ্বালাকে কমিয়ে দেবে। সে অনেকটাই বড় কাঁচা মরিচের মুখে দিয়ে কামড় বসালো। ঝালে তার মুখ গর্ব পুড়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে থামে না। আরও একটা মরিচ নিল। ঝালের চোটে সে শব্দ করে কাঁদতে পারছে না, শুধু হিক্কার তুলছে। তার লাল হয়ে মুখ আর ঘাম যেন তার মনের যন্ত্রণা বহিঃপ্রকাশ। ঠিক তখনই কোনো নক না করেই মায়ার ঘরের দরজার সাজে খুলে গেল। মায়া চমকে তাকায়। দরজা দাঁড়িয়ে ওয়াহিল শেখ জাহিদ, তার হাতে কিছু ফাইল। মায়া এই অবস্থায় দেখে ওয়াহিলের মুহূর্তের জন্য থমকে গেল। মায়ার দু হাতের মরিচ ঠোঁটগুলো ঝালে ফুলে লাল হয়ে গেছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওয়াহিল দ্রুত পায়ে মায়ার কাছে এসে তার হাত থেকে মরিচের কৌটাটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারল। এসব কি হচ্ছে মায়া? তুমি কি পাগল হয়ে গেছো? ওয়াহিলের কণ্ঠ এবার শাসনের চেয়েও বেশি ছিল এক ধরনের অস্তিত্বার। মায়া কোনো মতে অফুরন্ত স্বরে বলল, আপনি তাতে কি? আমাকে আমার মতো থাকতে দিন। আমি মরে গেলে তো আপনি খুশি হবেন। ওয়াহিল মায়ার দুই কাঁধ শক্ত করে ধরল। তার চোখ দুটো যেন আগুনের গোলায়। আমি খুশি হব? 12 বছর ধরে যে মেয়েটাকে আমি প্রতিটা সেকেন্ডে নিজে চোখের আড়ালে হতে দেইনি, তাকে আমি মরতে দেব? এই নোংরা অভ্যাস কবে থেকে হয়েছে তোমার? মায়ার কথা বলতে পারছে না। ঝালে তার দম বন্ধ হয়ে আসছে। ওয়াহিল বুঝতে পারল মায়ার অবস্থা খারাপ। সে চিৎকার করে ডাকল, রানী, এক গ্লাস পানি, ঠান্ডা দুধ আর চিনি নিয়ে আয় এখনই। বাইরে থেকে রানী দৌড়ে এলো। বাইরে নিজের মায়ার মুখে জোর করে দুধ ঢেলে দিল। মায়া ছটফট করছিল, কিন্তু ওয়াহিলের শক্তির সামনে সে নাসি। মায়া মাথাটা নিজের বুকে চেপে ধরে ওয়াহিলের বিড়বিড় করে বলতে লাগলো, শান্ত হও ফ্লোরা, নিজেকে কষ্ট দিয়ে কি পাও তুমি? আমি কি তোমাকে এতই কষ্ট দিই? মায়া ওয়াহিলের বুকে ধাক্কা দিয়ে সরে দাঁড়ায়। তার চোখ দিয়ে এখনও পানি পড়ছে। সে চিৎকার করে বলল, হাঁ দেন, আপনি আমার জীবনটা বিষয়ে দিয়েছেন। কেন এসেছেন? আপনি কেন আমাকে নিয়ে যেতে চান? আমি কোথাও যাব না। দরজা আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল নীরা। ওয়াহিলকে মায়ার জন্য এভাবে অস্থির হতে দেখে তার বুকের ভেতরটা জ্বলে খাঁ হয়ে যাচ্ছে। সে বিড়বিড় করে বলল, এত দরদ? এই দরদ আমি খুব শীঘ্রই বিষে পরিণত করব। ওয়াহিল ভাইয়া, আমাকে তুমি লন্ডন নিয়ে যাবে। দেখা যাক ও অত দূর পৌঁছতে পারে কিনা। ওয়াহিলের মায়ার দিকে একবার স্থির চোখে তাকায়, তারপর পকেট থেকে একটা রুমাল বের করে মায়ার মুখটা খুব সাবধানে মুছে দেয়। এবার তার কণ্ঠটা একদম নিচু। লন্ডনে তুমি যাবে মায়া, আর সেটা তোমার ভালোর জন্যই। এই বিরক্ত পরিবেশ থেকে তোমাকে বের করে নিয়ে যাওয়া এখন আমার একমাত্র কাজ। রেডি হয়ে থেকো। ওয়াহিল বেরিয়ে যাওয়ার সময় রানীকে ইশারা করলো। রানী মায়ার ঘরে মেঝেতে পড়ে থাকা মরিচগুলো পরিষ্কার করতে করতে মনে মনে হাসলো। সে জানে ওয়াহিলের লন্ডন থেকে ফিরেছে কেবল মায়াকে নিয়ে যাওয়ার জন্য। রাত গভীর হচ্ছে। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা দেখছে। সে জানে না ওয়াহিল তাকে কতটা ভয়ঙ্করভাবে ভালোবাসে। সে ভালোবাসার শাসন আছে, কিন্তু কোনো বিচ্ছেদ নেই। রাত অনেক হয়েছে। শেখ বিলাস সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ওয়াহিল তখন করিডোরে দাঁড়িয়ে সিগারেট ফুটাচ্ছে। হঠাৎ দেখলো মায়া চুপি চুপি নিচে নামছে রান্নাঘরের দিকে। ওয়াহিল নিঃশব্দে তার পিছু নিল। মায়া একটা বাটিতে করে ঝাল ঝাল চানাচুর আর তাতে আরও কয়েকটা কাঁচা মরিচ কেটে নিয়ে সোফায় বসেছে। তার চোখে আর সেই পুরনো যন্ত্রণা। সে এক কামড় দিতেই ওয়াহিল তার পেছন থেকে হাত বাড়িয়ে বাটিটা কেড়ে নিল। মায়া আবার ওয়াহিলের কাছ থেকে কেড়ে নিয়ে একসাথে অনেকখানি মুখে পুরো নিল। ওয়াহিল এবার বাটিটা একবার আছাড় মেরে ফেলে দিল। ওয়াহিল চুপ হয়ে মায়ার কানের কাছে মুখ নিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, আমার আমানত নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে ফ্লোরা? মায়া ভয়ে ভয়ে গেল। ওয়াহিলের মুখে তার আসল নাম নয়, এই নতুন এবং রহস্যময় নামটা শুনে সে স্তম্ভিত। মায়া ধরা গাল বলল, আমতা মানেই? ওয়াহিল ওর
কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, তুমি এই দেহ, এই চোখ, এমনকি তোমার এই চোখের জলও আমার আমানত। আমার অনুভূতি ছাড়া নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস দ্বিতীয়বার করবে না। মায়া দেখল ওয়াহিলের চোখে সেই ভয়ঙ্কর নেশা। ওয়াহিল মায়ার ঘরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঝালে লাল হয়ে যাওয়া ঠোঁটগুলো দেখছে। ওয়াহিল একটা শব্দ না করেই মায়ার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নার দুজনের প্রতিবিম্ব স্পষ্ট। ওয়াহিল মায়ার কানে ফিসফিস করে বলল, আমার এই অবাধ্য ফড়িংটা দেখি ডানা ঝাপটাতে ঝাপটাতে নিজেকে পুড়িয়ে ফেলছে। নিজেকে কষ্ট দিয়ে কি আনন্দ, খুব আনন্দ পাওয়ায়। মায়া আয়নার দিকে তাকাতে পারছে না। ওয়াহিলের হাতে স্পর্শ তার কাঁধে পড়াতে সে কুঁকড়ে গেল। ওয়াহিল তার চুলের ঘ্রাণ নিয়ে বলল, কাল থেকে ডানা ঝাপটানো বন্ধ হয়ে যাবে। লন্ডনে গিয়ে আমি ছাড়া তোমার আর কোনো পৃথিবী থাকবে না। ওয়াহিল মায়ার খুব কাছে এসে ওর ঘরের ওপর তপ্ত শ্বাস ফেলল। মায়া কাঁপতে কাঁপতে সরে যেতে চাইল। ওয়াহিল ওর হাতটা শক্ত করে আয়নার সাথে চেপে ধরল। কোথায় যাচ্ছ? এখনও তো আমি কথা শেষ করিনি। ওয়াহিলের গলাটা একদম নিচু। মায়ার চোখ বন্ধ করে বলল, ছাড়ুন আমাকে। আপনি কেন বারবার আমার কাছে আসেন? ওয়াহিল মায়ার চুলে একগুচ্ছ নিজের আঙুলে জড়াতে জড়াতে বলল, কারণ আমি ফড়িং এখনও অবাধ্য রয়ে গেছে। 12 বছর আগে যে শিকলটা পরিয়ে দিয়েছিলাম সেটা কি খুব ঢিলে হয়ে গেছে? তাই তো অন্য কারো সাথে উড়ে যাওয়ার স্বপ্ন দেখছো? মায়া ডুবে কেঁদে উঠল, আমি কোনো ফড়িং নয়, আর আপনার কোনো শিকল আমি মানি না। ওয়াহিল একটা নিষ্ঠুর হাসি হাসল। সে মায়ার চিরকুটটা উঠিয়ে ধরে বলল, মানতে হবে, কারণ এই বাড়ির সবাই এখন আমার ইশারায় চলে। তোমার ওই বড় ভাই আদিপ কাল সবাইকে ও ঢাকার বাইরে বদলি হয়ে যাচ্ছে। আর তোমার মা, ওনার চিকিৎসার সব দায়িত্ব এখন আমার, বুঝেছো? মায়া স্তূপ হয়ে গেল। ওয়াহিল ওর জীবনের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। ওয়াহিল ওর কানের কাছে মুখ গুঁয়ে সে কথাটি বলল, আগামীকাল আমাদের ফ্লাইট, তৈরি থেকো। আমার ফ্লোরা, লন্ডনে ওই 4 দেওয়ালের মাঝে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। ওয়াহিল চলে গেল। মায়ার বারান্দার মেঝেতে বসে পড়ল। তার মনে হচ্ছে সে কোনো এক গোলক ধাঁধায় আটকে গেছে, যেখানে ওয়াহিল জাহিদ হলে একমাত্র রাজা। কোনো মতেই উঠে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে ছটফট করছে। ঝালের জ্বালান্তটা এখনও পেটে গিয়ে লেগেছে। সেই বালিশের মুখ গুজে নিজে কান্না চাপটানোর চেষ্টা করছে। হঠাৎ ঘরের বাতি জ্বলে উঠল। মায়া ধরপড় করে উঠে বসল। দরজায় আহিল দাঁড়িয়ে। হঠাৎ একটা ছোট বাটি। আহিল ধীরে পায়ে এগিয়ে বলল, মায়া ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। ওয়াহিল খাটের এক কোণে বসে চামচ দিয়ে বাটির থেকে কিছু একটা তুলে মায়ার ঠোঁটের সামনে ধরল। খাও, এটা দই আর মধু আছে, পেটে জ্বালা কমবে। ওয়াহিল চিহ্নিত স্বরে বলল। মায়া খুব মুখ ফিরিয়ে নিয়ে বলল, খাবো না, আপনি যান এখান থেকে। ওয়াহিল মায়ার ঘরের কাছে চুলগুলো এক হাত সরিয়ে দিয়ে অন্য হাতে ওর চিরকুটটা শক্ত করে ধরল। মায়ার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। ওয়াহিল খুব নিচু আর নোংরাগ্রস্ত গলায় বলল, ফ্লোরা, আমার ধৈর্যর পরীক্ষা নিও না, চুপচাপ খেয়ে নাও। মায়া স্তব্ধ হয়ে গেল। এই ওয়াহিলের মুখে এই নামটা শুনল সে তা অবাক। মনে মনে ভাবল, ফ্লোরা এটা কে? কিন্তু এখন সব ভাবার বা ওয়াহিলের রাগানোর কোনো মানেই নেই। মায়া যান্ত্রিকভাবে মুখ খুলল। ওয়াহিল নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে ওয়াহিলের বাটিটা পাশে রেখে মায়ার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। স্পষ্ট ছিল আগুনের মতো তপ্ত। সে ফিসফিস করে বলল, কাল সকালের মধ্যে প্যাকিং শেষ করো ফ্লোরা। এই বাড়ির আজ তোমার শেষ রাত। কাল থেকে তুমি শুধু আমার। ওয়াহিল চলে যাওয়ার পর মায়া অনেকক্ষণ একইভাবে বসে রইল। তার কানের বরাবর সেই নামটা পাচ্ছে, এই বাড়িতে তোমার শেষ রাত। সকাল থেকে শেখ বাড়িতে সাজগোজ রব। তবে এই বাস্তবতা আনন্দ নয়, বরং এক অজানা আতঙ্ক। ওয়াহিল জাহিদ আজ মায়াকে নিয়ে লন্ডনে রওনা হবে। মায়ার ঘরের সামনে চাদরটা বড় ব্যাগ রাখা, যেগুলো রনি ইতিমধ্যে প্যাক করে ফেলেছে। মায়া পাথরের মতো জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে পানি নেই, আছে এক বুক হাহাকার। সারা ঘরে ঢুকে দেখে মায়া এখনও সেই কালকের সুতির 3 পিসটা পরে আছে। সারা মায়ার হাত ধরে বলল, মায়া, ভাইয়া নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তুই তো জানিস ওর যে দেরি হলে কিন্তু তুলকালাম করবে। মায়া হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখে লাল। সেও আতঙ্ক করে উঠল। সারা, আমি যাব না। আমি কেন যাব? আমি অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা আছে। এখন গেলে আমার পুরো একটা বছর লস হবে। আমার ক্যারিয়ারে কী হবে? বড় আব্বু কোনো কিছু বলছে না? সারা নিচু স্বরে বলল, আব্বু ভাইয়ার সামনে কথা বলার সাহস পাচ্ছে না রে। ভাইয়া বলেছে তোর পড়াশোনাও লন্ডনে করবে, ও সব ব্যবস্থা করে ফেলেছে। না, ও মিথ্যে বলেছে, ও আমাকে বন্দি করতে চায়।
মায়া চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো। সে টলতে টলতে নিচে নেমে দেখলো ড্রয়িং রুমের মাঝখানে ওয়াহিল দাঁড়িয়ে আছে, পরনে ব্ল্যাক লেটার জ্যাকেট আর জিন্স, হাতে তার পাসপোর্ট আর টিকিট। ওয়াহিলের মা শিউলি বেগমকে সান্ত্বনা দিচ্ছে আর আবিদ এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। মায়া ওয়াহিলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি যাব না। মায়ার গলা স্বর কাঁপছে। ওয়াহিল তার ঘড়ির কাঁটা দেখলো, তারপর শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আর মাত্র 2.5 ঘন্টা সময় আছে ফ্লাইটের। তৈরি হতে 5 মিনিট সময় দিচ্ছি তোমাকে। আপনি কি কারণে শুনছেন না? আমি যাব না বললাম তো। আমার পড়াশোনা আছে, আমার ইয়ার লস হবে। আপনি কি চান আমি অশিক্ষিত হয়ে আপনার পায়ে পড়ে থাকি? মায়া এবার সজোরে চিৎকার করলো। ওয়াহিল ধীরে পায়ে মায়ার একদম কাছে এসে দাঁড়ালো। মায়া পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনে দেওয়াল। ওয়াহিল মায়ার খুব কাছে ঝুঁকে এসে ওর কানের লতিটা আঙুল দিয়ে স্পষ্ট করলো। মায়া ভয়ে শিউরে উঠল। ওয়াহিল ফিসফিস করে বলল, ইয়ার লস হবে? ফ্লোরা, তুমি কি মনে করো আমি এতটাই কাঁচা কাজ করি? লন্ডনে যে ইউনিভার্সিটিতে আমি তোমার অ্যাডমিশন করিয়েছি সেখানে তোমার ক্রেডিট ট্রান্সফার হয়ে গেছে। তোমার একটা দিনও নষ্ট হবে না, বরং এখানে থাকলে তোমার জীবনটা লস হবে। মায়া স্বস্তি ভূত হয়ে গেল। ফ্লোরা, আপনি আমাকে এই নামে কেন ডাকছেন? ওয়াহিল ওর চিবুকটা উঠিয়ে ধরল সবার সামনে, ওর চোখে চোখ রেখে বলল, কারণ মায়া নামটা এই বাড়ির সবার জন্য, কিন্তু ফ্লোরা শুধু আমার জন্য। তুমি আমার বাগানের সেই ফুল যাকে আমি ছাড়া আর কেউ স্পর্শ করার অধিকার থাকবে না। নীরা সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিজের হাতে নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটল। ওয়াহিলের এই গম্ভীরতা, অধিকার বোধ তাকে পাগল করে দিচ্ছে। ওয়াহিল এবার সবার দিকে তাকিয়ে ঘোষণা করলো, মায়ার মা আর সারাকে নিয়ে চিন্তা কিছু নেই। আমি রনিকে বলে দিয়েছি প্রতি মাসে ওদের সব প্রয়োজনও দেখাশোনা করবে। আদিপ, তোমাকে ঢাকা বাইরে যে ট্রান্সফার লেটারটা দেওয়া হয়েছে সেটা আজই জয়েন্ট দেবে। কথা না শুনে তোমার চাকরিটা থাকবে না। আদিপ চেঁচিয়ে উঠল, ওয়াহিল তুই কি গুন্ডামি শুরু করেছিস? ওয়াহিল পকেট থেকে একটা কালো সানগ্লাস বের করে চোখে দিতে দিতে বলল, গুন্ডামি নয় আবিদ, ব্যবসা। আর ব্যবসার আবেগের কোনো জায়গা নেই। ওয়াহিল একটা ঝটকা মারায় হাতটা ধরে ফেললো। মায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ছাড়ুন আমাকে। মা, বড় আব্বু, আমি যাব না। কিন্তু কেউ এগিয়ে এলো না। ওয়াহিল মায়াকে প্রায় পাঁজর করে করে তুলে নিয়ে বাইরে অপেক্ষাময় গাড়িতে গিয়ে বসালো। রানী দ্রুত গাড়ির দরজা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ওয়াহিল মায়ার জানালার কাচ তুলে দিয়ে তার দিকে তাকালো। মায়া কাঁদছে। ওয়াহিল মায়ার চোখের জলটা নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, কাঁদো কাঁদো ফ্লোরা, যতটুকু পারো কেঁদে নাও, কারণ লন্ডনে পৌঁছানোর পর তোমার এই চোখের শুধু আমি থাকবো, আর কেউ না। গাড়িটা ঝড়ে গতিতে শেখ বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল একটা রাঙা পরিবার আর নীরব জ্বলন্ত চোখ। মায়া জানালার বাইরে তাকিয়ে দেখলো তার পরিচিত পৃথিবীর ছোট হয়ে আসছে। গাড়িটা এয়ারপোর্টের দিকে এগোচ্ছে, কিন্তু মায়ার কান্না বেগ কমছে না। সে বরাবর গাড়ির দরজায় হ্যান্ডেল খোলার চেষ্টা করছে, কিন্তু অটো লক হয়ে থাকার কারণে লাভ হচ্ছে না। ওয়াহিল নির্ভীকভাবে ল্যাপটপে কি যেন টাইপ করছে, যেন পাশে কেউ নেই। মায়া হঠাৎ ওয়াহিলের হাতটা চেপে ধরল। তার চোখ ফুলে লাল হয়ে গেছে। মায়া ভাঙা গলায় বলল, আপনি যদি আমাকে জোর করে নিয়ে যেতে চান তবে আমি একা যাব না। আমার ভয় লাগে। হয় সারাকে আমার সাথে দিন, না হয় নীরা আপুকে সাথে নিন। আমি একা ওই অচেনা দেশে আপনার সাথে থাকতে পারবো না। ওয়াহিলের ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়ার দিকে তাকালো। তার চোখে এক পলকের জন্য বিরক্তি ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, ফ্লোরা, তুমি কি ছোট বাচ্চা যে তোমার সাথে আয়া লাগবে? আমি আছি তো তোমার সাথে। আপনি তো মানুষ নন, আপনি একটা দানব। আপনি আমার সাথে এক মুহূর্তেও একা থাকবেন না। মায়া আবার ডুকরে কেঁদে উঠল। ওয়াহিল চুপ করে গেল। সে মনে মনে ভাবল, নীরার নামটা শুনে ওয়াহিলের চোয়াল শক্ত হয়ে এলো। সে লন্ডনে থাকলেও বাড়ির খবর সব রাখত। নীরা কাঙ্ক্ষার আর ওর লালসা ভরা দৃষ্টি ওয়াহিলের চোখ এড়ায়নি। নীরা যেভাবে ওয়াহিলকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, তাতে মায়াকে ওর পাশে রাখা মানে আগুনের পাশে মোম রাখা। মায়া নরম স্বরে, নীরা ওকে মানসিক নির্যাতনে শেষ করে দেবে। ওয়াহিল এটা কোনোভাবেই হতে দেবে না। ওয়াহিল ফোনটা বের করে সরাসরি তার বাবাকে কল দেয়। ও পাশ থেকে কল ধরতে ওয়াহিল কোনো ভূমিকা ছাড়াই বলল, আব্বু,
সারার পাসপোর্ট আর ভিসা তো আমার কাছেই ছিল, ওটা রিনিউ করা আছে। আপনি সারাকে এখনই রেডি করতে বলুন। আধা ঘন্টার মধ্যে রনি ওকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছবে। সারাও আমাদের সাথে লন্ডনে যাচ্ছে। বড় আব্বু অবাক হয়ে বললেন, হুট করে সারা? ও তো কিছু গোছায়নি, রনি সব গুছিয়ে নেবে। সারাকে শুধু বলুন ওর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে, বাকি জিনিস আমি লন্ডনে গিয়ে কিনে দেবো। আমি কোনো কথা শুনতে চাই না। ওয়াহিল ফোনটা কেটে দিল। মায়া অবাক হয়ে ওয়াহিলের দিকে তাকিয়ে রইল। সে ভাবেনি ওয়াহিল এত দ্রুত রাজি হয়ে যাবে। ওয়াহিল এবার মায়ার দিকে ঝুঁকে এসে তার কান্না ভেজা গলায় নিজের রুক্ষ হাতের আঙুলে স্পষ্ট করলো। সে খুব নিচু স্বরে বলল, সারাকে তোমার জন্য আনছি ফ্লোরা, কারণ এই বাড়িতে আর কাউকে আমি বিশ্বাস করি না, বিশেষ করে নীরাকে তো নয়ই। ওর বিষাক্ত দৃষ্টি থেকে তোমাকে আড়ালে রাখতে আমি এই সিদ্ধান্ত নিলাম। এবার চোখের জল মোছো। গাড়িটা ততক্ষণে এয়ারপোর্টের ডিআরপি স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছে। ওয়াহিল রনিকে ফোন দিয়ে নির্দেশ দিল, রনি সারাকে নিয়ে দ্রুত আয়। নীরা যেন কোনোভাবেই এই খবর না পায়। ওর যেন মনে করে শুধু আমি আর মায়া যাচ্ছি। সারাকে নিয়ে সরাসরি ইমিগ্রেশনে দেখা করবি। রনি ওপাশ থেকে হাসি মুখে জবাব দিল, ঠিক আছে বস, আমি এখনই বের হচ্ছি। এয়ারপোর্টে ওয়েটিং লাউঞ্জে বসে মায়া কিছুটা শান্ত হলো। সারার সাথে থাকলে অন্তত সে কথা বলার একজন মানুষ পাবে। ওয়াহিল এক কোণে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর চোখে মায়াকে দেখছিল। ঠিক 35 মিনিট পর সারা হতভম্ব হয়ে রনির সাথে ভেতরে ঢুকলো। সারাকে দেখে মায়া দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। সারা হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া তো আমাকে পাগল করে দেবে। রনি ভাইয়া যেভাবে আমাকে তুলে নিয়ে এলো, মনে হলো যেন তৃতীয় বিশ্বযুদ্ধ একটা সৈনিক কম পড়েছে, আর আমি না গেলে যুদ্ধ হয়ে যাবে। সারা আসার পর পরিবেশটা একটু হালকা হলো। বিমানের স্টাফ ক্লাসের সিটে যখন তারা গিয়ে বসলো, ওয়াহিল ইচ্ছাকৃতভাবে সারার সিটটা একটু দূরে দিল। সে নিজে বসার মায়ার ঠিক পাশেই সিটে। মায়া সারার দিকে তাকাতেই ওয়াহিল ওর হাতটা শক্ত করে নিজের হাতে মুঠোয় নিয়ে নিল। ওয়াহিল মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সারার সাথে আছে ঠিকই, কিন্তু লন্ডনে ওই ফ্ল্যাটে তোমার ঘর হবে আমার ঘরে একদম ভেতরে। মনে থাকে যেন, ফ্লোরার দিন শেষে তুমি আমারই আমানত। বিমানের ইঞ্জিন গর্জে উঠল। মায়া জানালার বাইরের মেঘের দিকে তাকিয়ে ভাবছে, লন্ডনে এ জীবনটা কি তার পড়াশোনার জন্য হবে, নাকি ওয়াহিল শেখ জাহিদ তাকে একটু নতুন কোনো ভালোবাসায় জলে বন্দি করবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। গল্প আড়ালে ঘেরা ভালোবাসা চলবে।